সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকা বাংলা চ্যানেলের পক্ষে আমি আলাউর খন্দকার। আজকের এই বিশেষ লাইভ টক শোতে। দর্শক, বাংলাদেশে আইনের ব্যত্যয় তার প্রতিকার কি? তা নিয়ে কথা বলবো। কথা বলবো বাংলাদেশের এই ক্রান্তিকালে বাংলাদেশের রাজনীতি, আগামী ৭ তারিখে যে ডামি নির্বাচন এবং আইনের দিক থেকে বাংলাদেশের এই নির্বাচন কতটুকু বৈধ, এই সরকার কতটুকু বৈধ, তা নিয়ে কথা বলবো। আর কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন অত্যন্ত সুনামধন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, চেয়ারম্যান বাংলাদেশ রিকনস্ট্রাকশন মুভমেন্ট এবং সেক্রেটারি জেনারেল সার্ক ল এবং ইউনাইটেড লয়ার ফ্রন্টের একজন সিনিয়র নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদও বটে। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মহসিন রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ শোতে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমাকে এই অসময়ে বা এখন আমেরিকার সময় ভোর ৪টা বেজে ৫০ মিনিট এই সময়ে আপনি আমার ডাকে সাড়া দিয়ে আমাকে আমাদের দর্শকদেরকে, যে দর্শকরাও জানতে চাচ্ছেন যে আইনগত ভিত্তির দিক দিয়ে বাংলাদেশের যে নির্বাচনটি হতে যাচ্ছে, যাকে বলা হচ্ছে ডামি নির্বাচন, যে নির্বাচন প্রত্যাখ্যানের ডাক দেওয়া হয়েছে বিরোধী দল থেকে, অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তা নিয়ে কথা বলবো। এবং প্রথমেই যদি স্যার আপনার কাছ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি এই আইনের দিক থেকে আমার শুভেচ্ছা রইল এবং ওরা তো খুব সচেতন আপনার দর্শকরা। জি, আইনের দিক থেকে স্যার যদি আমরা বলি, এই দ্বাদশ জাতীয় সংসদ যেটা নির্বাচনটি হচ্ছে, বাংলাদেশের এ পর্যন্ত ৭টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে এবং ৪টি নির্বাচন হয়েছে আমরা সবাই জানি তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীনে। তো ৪টি নির্বাচনে যারা ক্ষমতাসীন তারা ক্ষমতায় আসতে পারেনি, বিরোধীরাই আসছে। ৩টা হয়েছে কেয়ারটেকার, শাহাবুদ্দিন, হাবিবুর রহমান শেলী এন্ড লতিফুর রহমান। এবং সর্বশেষ যেটা হলো আপনার এইটাকে কিভাবে আপনি কেয়ারটেকার বলবেন? আমি আচ্ছা, যাই হোক, এই ফর্মুলা এই বিষয়গুলাই আপনার কাছ থেকে জানতে চাইবো। আসলে ২০০৮ সালে যে নির্বাচনটি হয়েছিল, আপনি বলতে চাচ্ছেন এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তো আপনি যদি এই আইনের ধারাটি একটি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আসলে এই নির্বাচনগুলা কিভাবে হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত? এই সম্পর্কে জি। ৩টি নির্বাচন হয়েছে কেয়ারটেকারের অধীনে। একটাতে কনস্টিটিউশন এমেন্ডেড ছিল না, যেটা শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে যেটা করেছিলেন এরশাদ সাহেব যাওয়ার পর। দ্যাট ওয়াজ ওয়ান কেয়ারটেকার, কিন্তু এখানে কোনো কনস্টিটিউশনে কোনো বিধান ছিল না কেয়ারটেকারের। পরবর্তীতে দুটি কেয়ারটেকারের ইস্যু হয়েছে বিধান আসার পর 1996 হাবিবুর রহমান শেলী সাহেব করেছেন চিফ জাস্টিস এবং পরবর্তীতে 2001-এ করেছেন চিফ জাস্টিস আমাদের লতিফুর রহমান সাহেব। আনফরচুনেটলি both have passed away. I mean, all three have passed away, যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইয়ে করেছেন। শাহাবুদ্দিন সাহেব পরে আবার 96-এর ইস্যু প্রেসিডেন্টও হয়েছেন, উনি নির্বাচিত, পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন। আর যেটা আপনি যেটা ফোর্থ বলছেন, এইটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের যে সাংবিধানিক যে ম্যান্ডেট ছিল, ওই ম্যান্ডেটের বাইরে হয়েছে। বিকজ দ্যাট ম্যান্ডেট সেড যে কেয়ারটেকার গভর্নমেন্টের ইমিডিয়েট পাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন এইটার কেয়ারটেকার হেড। দ্যাট ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন। এটা বাধ্যতামূলকভাবে উনি হবেন। কিন্তু ফখরুদ্দিন তো ইজ আউট অফ দ্য ম্যান্ডেট। হি কামস ইন বিকজ 111 all a military government takes over. There was no caretaker. এখন মিলিটারি গভর্নমেন্ট যখন টেক ওভার করলো, তারা যাকে ইচ্ছা দিয়েছে, যতদিন ইচ্ছা দিয়েছে, বাট কেয়ারটেকারের তো ছিল 90 days.
So this was not a caretaker government. এবং এইটা তো আপনার লগি বৈঠার গভর্নমেন্ট ছিল, এবং এইটার কৃতিত্ব তো নিয়েছেন আমাদের বর্তমান যিনি শাসক, উনি তো কৃতিত্ব নিয়েছেন, বলেন ওইটা আমার ফসলে হয়েছিল 111, ওই সরকারটা 2008 যে সরকারটা ছিল, 2006, 7, 8 whatever। তো ওইটাকে তো আমি কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্ট ধরতে পারি না। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে, সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়া উচিত ছিল কে এম হাসান, জাস্টিস, চিফ জাস্টিস কে এম হাসান। উনার পরে ছিলেন, উনি যদি যখন ডিক্লাইন করলেন, দেন দিস শুড হ্যাভ গন টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান ছিলেন চিফ জাস্টিস মাহমুদুল আমিন চৌধুরী। ফর হোয়াট এভার রিজন, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, যে রিজনই হোক না কেন, উনাকে অ্যাপ্রোচই করা হয় নাই। এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটের কথা বলছে। উনিও যদি ডিক্লাইন করতেন, দেন এটা যেত জাস্টিস হামিদুল হক চৌধুরী, জাস্টিস হামিদুল হক সাহেবের কাছে। উনি জজ ছিলেন অ্যাপিলেট ডিভিশনে, এবং ওনার কাছে যাওয়ার কথা ছিল। এই প্রভিশন গুলি ফলো করা হয়ই নাই। সো সি, দিস ওয়াজ দিস প্রবলেম উইথ দি আর্মি হেড। হি ওয়াজ সোল্ড আউট টোটালি টু আওয়ার নেবারিং কান্ট্রি। উনি দেশে উনি বিক্রি হয়ে গেছিলেন কাজী। আর ওইখানে 2008-এর ইলেকশনটা হয়েছিল আন্ডার দি কেয়ারটেকার ছিল সুজাতা সিং এন্ড প্রণব মুখার্জি। দে ওয়্যার দি কেয়ারটেকার্স। তারা যেভাবে চেয়েছে সেভাবে ইলেকশন হয়েছে। ইটস সো আনফরচুনেট দ্যাট মুইন বিং অ্যান আর্মি চিফ, মাসুদউদ্দিন being an important lieutenant general in the army, উনারা নিজেকে বিক্রি করে দিয়েছেন। দে ওপেন ফর সেল টু দ্য ইন্ডিয়ান্স। বিক্রি হয়ে গেছে ওরা করে। তারা এই যে দিস ইজ এ গুড পোস্টার দ্যাট ইউ আর শোয়িং। আপনার এখান থেকে পোস্টারটা এসেছে, আপনি বুঝতেই পারছেন যে কি। উনি তারপরে হাসিনা গভর্নমেন্ট আসার পরে অস্ট্রেলিয়ায় ছিলেন, উনি ক্যানবেরাতে আমাদের হাই কমিশনার ছিলেন, উনি ইসে ছিলেন, কানাডায় ছিলেন উনি হাই কমিশনার আমাদের। সো এটা তো শেখ হাসিনার ফসল। তো উনি যেভাবে ইচ্ছা করেছেন 2008 উনি এসেছেন, তারপর থেকে উনি চালিয়ে যাচ্ছেন। So there was no constitutional mandate for ফখরুদ্দিন to take over. এই কারণেই আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করেছি এবং বলেছি যে there were only 3 caretaker governments. 4th is not a caretaker government. You can Right. call it a military government or whatever you want to call it. আপনি বলতে পারেন। জি, থ্যাংক ইউ স্যার আমাকে এটা কারেক্ট করার জন্য। অ্যাকচুয়ালি আইনগতভাবে এটাকে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকার বলা যাবে না, যার কারণে আপনি বলছেন 3টি। তো 1996 এ যেটি সংবিধানে সন্নিবেশিত করা হলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যে তত্ত্বাবধায়ক সরকার, এটা বাতিল হলো এই সরকার ক্ষমতায় আসার পরে। তো বাতিল করার পরে এখানে বলা হয়েছিল যে আরো 2টি নির্বাচন করা যাবে। এই কোনটাই ফলো করা হয়নি। এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলছেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। সংবিধান এমন একটি গ্রন্থ, তার বাইরে ওনাদের কোনো চয়েস নাই। তো সংবিধান কি আসলে স্যার মানুষের জন্য, না সংবিধানের জন্য মানুষ? আসলে বিষয়টা কি রকম দাঁড়ালো? দেখেন, সংবিধান যে জিনিসটি আছে সেটা এসেনশিয়ালি হচ্ছে হাউ ডু ইউ রান দ্য গভর্নমেন্ট। হাউ ডু ইউ রান দ্য গভর্নমেন্ট, বিকজ আপনি যদি আমাকে মৌলিক অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটস সংবিধানে আছে, সেটা যদি আমার নাও আপনি দেন, তারপরেও দে আর সো ফান্ডামেন্টাল দ্যাট এটা থাকবেই। বিকজ উই আর অলসো গাইডেড বাই দি কনভেনশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনশন গাইডস আস। সো ওইখান থেকে নেওয়া এই রাইটস গুলি, সিভিল পলিটিক্যাল রাইটস গুলি সেখান থেকে নেওয়া। নাও হ্যাভিং সেড দিস, এখানে কি আছে সংবিধানে দেখেন, একটা আপনার প্রিয়াম্বল গেল যে আমরা নিজেকে এই সংবিধান দিচ্ছি, ওর মধ্যে যা আছে থাকুক গিয়ে। তারপরে স্টেট পলিসি একটা আছে, যে স্টেট কি করবে, স্টেটটা এই রাষ্ট্রকে কিভাবে চালাবে।
ঠিক আছে, আমি ফ্ল্যাগ ফ্ল্যাগ ওইটাতে গেলাম না, ওইগুলি তো যা আছে সংবিধানে যেটা থাকে সেগুলি আছে। দেন ইউ হ্যাভ গট দি ফান্ডামেন্টাল রাইটস, যে মানুষের অধিকার কি। এই দেশে আমাদের সংবিধানে যারাই এই সংবিধান রচনা করেছেন তারা কিন্তু আমাদেরকে কোনো অধিকার দেন নাই। আপনি যত অধিকার আছে, ইফ ইউ হ্যাভ আ কনস্টিটিউশন বিফোর ইউ, আপনি দেখবেন that they have all been made subjective to law, যার কারণে আমাদেরকে এখন যেতে হয় পুলিশ কমিশনারের কাছে অনুমতি নেওয়ার জন্য আমার যে অধিকার আছে, পলিটিক্যাল অধিকার আছে তার জন্য। সো ফান্ডামেন্টাল রাইটস গেল। তারপরে আছে আপনার এক্সিকিউটিভ। এক্সিকিউটিভে আপনি দেখেন আমরা কি ফলো করি, আমরা কি বলি, আমরা বলি দ্যাট আওয়ার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের যে গণতন্ত্রটি আছে, সংসদীয় গণতন্ত্র আমাদের, এই গণতন্ত্রটা আমরা ফলো করি ওয়েস্টমিনিস্টারকে, অর্থাৎ ইংলিশ পার্লামেন্টারি ফর্মকে ফলো করি। The only difference is that England does not have a written constitution, but other countries have a written constitution. Now, having said this, এই যে ওয়েস্টমিনিস্টার টাইপ যদি আমরা ফলো করি, তাহলে তো আপনাকে ওইখানে let us also take the example of India. ইন্ডিয়ার এক্সাম্পল তো নেই। ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ কে? প্রধানমন্ত্রী না, চিফ এক্সিকিউটিভ ইজ দ্য প্রেসিডেন্ট। স্পষ্ট ভাষায় লেখা আছে, আমার এখানে লেখা আছে দ্য চিফ এক্সিকিউটিভ ইজ দ্য প্রাইম মিনিস্টার। ইংল্যান্ডের চিফ হইল হিজ ম্যাজেস্টি দ্য কিং, উনার পক্ষেই সব কাজগুলি আমরা করছি। আপনার চিফ, আমার দেশের চিফ এক্সিকিউটিভ কিন্তু সংবিধানে লেখা আছে ইজ দ্য প্রাইম মিনিস্টার। ওর কারণটা কি জানেন? ওর কারণটা হচ্ছে যে এই সংবিধান যারা রচনা করেছে তারা তৎকালীন 7.5 কোটি লোকের পক্ষে রচনা করে নাই, তারা রচনা করেছে একটি ব্যক্তিকে সামনে রেখে। ব্যক্তি বিশেষের জন্য করা হয়েছে এই সংবিধানটি, যার জন্য ওই ব্যক্তি হ্যাজ বিকাম দ্য চিফ এক্সিকিউটিভ, যে ব্যক্তির জন্য করা হয়েছে। এবং যার জন্য ওই ব্যক্তি যখন লন্ডন থেকে ঢাকায় আসলেন, আসার পর ওই যে ডজ ট্রাকে যখন উনি ছিলেন, তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেব। তখনই উনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে বললেন যে আমি প্রধানমন্ত্রী হতে চাই। এন্ড দেন হোয়াট এভার হ্যাপেন্ড, এটা সবাই জানে ইতিহাস। তারপরে আমাদের ধরেন পার্লামেন্ট ডিসলভ হয়ে যায় 5 বছর আমাদের ইসে, যেদিন আপনি পার্লামেন্ট প্রথম মিট করবে, যেদিন ফার্স্ট সিটিং যেদিন হবে পার্লামেন্টের, সেদিন থেকে নিয়ে 5 বছর পর্যন্ত সংবিধানে বলা আছে পার্লামেন্টের ইসে। তো 5 বছর যে বলা আছে, তাহলে পার্লামেন্ট তো 5 বছর পর চলে যাবে। অথবা আপনি যদি মিড টার্ম করতে চান বা অন্য কিছু করতে চান, আগে যদি ডিসলভ করে দেন, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। ওই হিসাবে হয় যে ইলেকশন 90 দিনে হবে না 60 দিনে হবে, ওইটার একটা সিস্টেম করা আছে। ওয়েস্টমিনিস্টারে টাইপ অফ ডেমোক্রেসিতে, whether it is the UK, whether it is Australia, whether it is New Zealand, whether it is India, whether it is Pakistan, whichever country it may be, যারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাদের সরকার পরিচালনা করেন, সেখানে কিন্তু পার্লামেন্ট ডিসলভ হয়ে যায়। পার্লামেন্টটাকে ডিসলভ করে, অর্থাৎ আমি আজকে এমপি আছি, আমি এমপি থাকবো না, and then you go for elections। এইটা হচ্ছে নিয়ম ওয়েস্টমিনিস্টার টাইপের। তবে there are some countries in Europe, very few, যারা পার্লামেন্টকে ডিসলভ করে না, যেরকম আমাদের উনি করেছেন। সো আমরা যেটা করি, এভরিথিং which is bad সেটাই আমরা ফলো করি। we do not follow the good things, যেগুলি ভাইসেস আছে যেখানে, সেগুলি আমরা ফলো করি। সো আমার পার্লামেন্ট তো ডিসলভ হয়নি, তার মানে আজকেও there is a member of parliament, that member of parliament is again seeking re-election। হয়তো এখন হবে কি, যে ফার্স্ট মিটিং যেদিন হবে,
ওর আগে যেদিন ওথ নেবে তখন আমি মেম্বার হব, আর আরেকজন যে মেম্বার আছে পার্লামেন্টের সে তখন থাকবে না, এই কনস্টিটিউয়েন্সিতে আমি চলে আসবো। বাট আনটিল দেন হি ইজ দ্য মেম্বার। নাও হ্যাভিং সেড দিস, আপনার এই পার্লামেন্ট ডিসলভ হওয়া উচিত ছিল। যেহেতু ডিসলভ হয় নাই, আপনার আরেকটা প্রশ্ন ছিল এর মধ্যে বোধহয় ইনবিল্ট, যে ইলেকশনস নিয়ে, এর মধ্যে যে ইলেকশন যেটা আছে, if this parliament was not dissolved and if this government was sincere, যদি তারা সিনসিয়ার থাকতো যে না আমরা সবাইকে নিয়ে ইলেকশন করব এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স, তখন they could have very well asked the parliament to extend its মেয়াদ। পার্লামেন্ট তো আছে, পার্লামেন্ট তো আছে, এবং পার্লামেন্ট ধরেন যদি যুদ্ধ লাগে, অন্য কিছু হয়, তাহলে তো পার্লামেন্টের মেয়াদ এক্সটেন্ড হয়, এটা সংবিধানেই আছে, ইট ক্যান বি এক্সটেন্ডেড। সো এখন একটা এমন একটা সিচুয়েশন দেশে আছে, হ্যাঁ, ইউ ক্যান সে ইটস আ ফোর্স ম্যাচিওর সিচুয়েশন দেশে, যে আপনাকে নির্বাচন করতে হবে সবাইকে নিয়ে। এখন সবাইকে নিয়ে যদি নির্বাচন করতে চান, আর যদি কোনো অসুবিধা থাকে যে ঠিক আছে আমার তো সময় নাই, আমাকে ওদের সাথে বসতে হবে, ডায়ালগ করতে হবে যে কিভাবে, ওরা তো একটা ডিমান্ড করেছে, কে টেকার গভর্নমেন্টের ডিমান্ড করেছে, আমি কে টেকার গভর্নমেন্ট দেব না, সংবিধানে নাই, আমি এটা করব না, ঠিক আছে, ফেয়ার ইনাফ। তাহলে কিভাবে আমরা ইলেকশনসটাকে ফ্রি, ফেয়ার এবং অংশ সবাই যেন নিতে পারে, কিভাবে করতে পারি? ইউ ক্যান অলওয়েজ ইন দ্যাট কেস, সময় যদি শেষ হয়ে যায়, আপনি আপনার পার্লামেন্টের টার্মটা পার্লামেন্টে বসে এক্সটেন্ড করতে পারেন, বিকজ ইউ হ্যাভ গট মোর দেন 2/3 মেজরিটি ইন পার্লামেন্ট, আপনি করতেই পারেন। আর যদি আপনি সিনসিয়ার হন, যেহেতু এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারটি উনারই দাবি ছিল, অ্যাকচুয়ালি আইডিয়া ছিল জামাত ইসলামীর, এবং জামাত ইসলামের আইডিয়াটা নিয়ে উনি সামনে এগিয়ে গেছেন উনার ডিমান্ডটা নিয়ে, এবং তখন তো উনি জামাত ইসলামের সাথে আজকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ওদের সাথে তো উনি বসেছেন। সো উনি উনার ডিমান্ডই ছিল। তাহলে এই ডিমান্ডটা উনি যদি মনে করেন দ্যাট ইয়েস থিংস হ্যাভ গন রং ইন কেয়ারটেকার, ওয়েল ডেমোক্রেসি তো, লেট আস সিট, লেট আস টক, এন্ড ওইটাকে আমরা শুদ্ধ করে দেই, যে যেখানে গোলমাল আছে ঠিক করে ফেলি, হোয়াট ইজ দ্য প্রবলেম? বিকজ আমাদেরকে দেখে দেখেন ভুটানে চলছে কেয়ারটেকার গভর্নমেন্টের ইয়েটা, ওইখানেও চিফ জাস্টিস যিনি হন উনি কিন্তু ইয়ে হচ্ছে, আর পাকিস্তানে আগে ঠিক আছে, বাট পাকিস্তানি প্রভিশন ইজ ডিফারেন্ট। ভুটান জাস্ট কপিড ইট ফ্রম আস, দ্য ফার্স্ট যিনি চিফ জাস্টিস থাকবেন ইমিডিয়েট পাস্ট, উনি এটা হেড করবেন, একদম আমাদের থেকে নিয়েছে। পাকিস্তান ইজ ডিফারেন্ট, পাকিস্তান হ্যাজ এ ডিফারেন্ট মেকানিজম, এবং এই মেকানিজমটা ফেল করলে ইট গোজ টু দি ইলেকশন কমিশন, তারা ডিসাইড করে যে কে হবে। They have their own mechanism. I have nothing to say, which is a bad mechanism, but ওদের ব্যাপার। আমরা তো ঠিক করতে পারি, ঠিক করতে পারি না কেন? আর যদি আপনি দেখেন 73 তে ইলেকশন হয়েছে আন্ডার দি আওয়ামী লীগ গভর্নমেন্ট, কি হয়েছে আপনারা জানেন, জাসদ হয়েছে, তখনই অপোজিশন হয়েছে, পাওয়ারফুল অপোজিশন তখন একটা হয়েছে। সো দে হ্যাভ ডান দিস। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু কখনো নির্বাচনকে ফ্রি এন্ড ফেয়ার করতে চায় না, মনেও করে না। আপনার খেয়াল আছে কিনা 91-এ যখন নির্বাচন শাহাবুদ্দিন সাহেবের ইস্যু হলো, তখনও কিন্তু আমাদের সরকার প্রধান যিনি আছেন তিনি বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। I do not know if you recollect that. Yes, I remember that. সূক্ষ্ম কারচুপি উনি বলেছিলেন। তারপরে 96-এ উনি ইলেকশন জিতলেন, কিন্তু বিএনপি কোনো কিছু বলে নাই যে কারচুপি হয়েছে কি হয় না, কিচ্ছু বলে নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে। আজকেও দেখেন, আমি বিএনপির তারিফ করছি না, বাট আমাদেরকে তো ফেয়ারনেস এর ব্যাপারটা আমি বলছি। আজকেও দেখেন উনি বলেন 15 ফেব্রুয়ারি ইলেকশন একতরফা করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। বাবা, ফেব্রুয়ারি 15 এর ইলেকশন তো করা হয়েছে কনস্টিটিউশনাল কন্টিনিউটিটাকে রাখার জন্য, এবং যেই মুহূর্তে আপনার ডিমান্ডের জন্য, ইয়োর ডিমান্ড ওয়াজ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, ওইটাকে সংবিধানে আপনার সাথে আলাপ আলোচনা করে ওইটা ঢুকিয়ে ওর মধ্যে উনি তো চলে গেলেন, উনি তো ক্ষমতা ধরে রাখেন নাই, চলে গেলেন তো, উনি ছেড়ে দিয়ে গেলেন। আপনি তো আসলেন ক্ষমতায়,
96-এ। তারপরে 2001-এ দেখেন কি করেছে। 2001-এ আপনারা সবাই হয়তো জানেন যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন তখন রাষ্ট্রপতি। ওই রাষ্ট্রপতির কাছে তোফায়েল সাহেব এবং অন্যরা বড় বড় যারা আছে সবাই গিয়ে বলেছে ইলেকশনটা ক্যান্সেল করতে। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, and those who know they know it very well. কিন্তু শাহাবুদ্দিন সাহেব বললেন I can't do it, as simple as that. শাহাবুদ্দিন সাহেবকে তো আপনি ললিপপ দিয়ে কাজ করাতে পারবেন না। চিফ জাস্টিস শাহাবুদ্দিন ওয়াজ a different breed altogether. আপনি তো উনি যেটা বুঝবে সেটাই। এখন উনি যদি বোঝে যে হ্যাঁ ঠিক না তাহলে he will do it, otherwise he will never do it. আপনাকে এভাবে তো হবে না, ওনার কাছে অ্যাপ্রোচ করতে। তো you see, আওয়ামী লীগ has never been fair, has never been fair. আপনি যতই ফেয়ার ইলেকশনস করান, কারচুপি অমুক তমুক এইগুলি তারা বলবেই। সো এখন প্রশ্ন হচ্ছে যে দে কুড হ্যাভ এক্সটেন্ডেড ইট। ওরা বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা আরবিট্রেটর কাউকে দিয়ে মেডিয়েট করে কাজটি করতে পারতেন, ইউনাইটেড নেশনসকে মাঝখানে এনে কাজটি করতে পারতেন, অনেক কিছু করা যায়। ইউ সি, ফর্মুলাস আর দেয়ার। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে আপনার সব সময় পসিবল। I mean, when I say free and fair elections, I mean relatively free and fair. অর্থাৎ 90% free and fair. 8-10% এদিক ওদিক হলেও it really doesn't matter. It has to be relatively free and fair. So কাজী সংবিধানে they had this option. They could have extended the term of the parliament and entered into a dialogue. ভালো করে কেয়ারটেকার করেন না করেন যেভাবে, বাট দেশকে তো আপনি জুয়া খেলতে পারেন না দেশকে নিয়ে। I mean, you cannot speculate, you cannot manipulate, you cannot gamble with the nation. This government is gambling with the nation because they are not nationalists. They have sold this government to somebody. ওরা কারোর অধীনে আছে। জনগণ এটা বুঝতে পারছে না যে আসলে আমার রাজধানী ঢাকা না আমার রাজধানী দিল্লি। এই হচ্ছে সমস্যা। আপনারা এটাও দেখেছেন, ওয়ান জেন্টলম্যান উনি তার বক্তৃতাও বলেছেন যে আমি ভারতের ক্যান্ডিডেট। ওই প্রসঙ্গেই আসছি স্যার। আমি আপনার কথাগুলো এত ভালো লাগছে, আপনি যেভাবে সংবিধানের এই অপশন গুলাকে অত্যন্ত সুন্দরভাবে সাধারণ জনগণের বোঝার জন্য অত্যন্ত স্পষ্টভাবে এই অপশন গুলাকে ফলো করা হয়নি, ইচ্ছা থাকলে করা যেত। আমি এই ভারতের প্রার্থী সম্পর্কে আসছি। এর আগে আমি আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই। যেহেতু এই সংবিধান বাংলাদেশের ৭২ সালে সংবিধান হলো, বাংলাদেশে যখন আপনার সংবিধানের যেটাকে বলা হয় ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি যে সংবিধানে বাকশাল যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল, সেখানে কি স্যার বুটের ব্যবস্থা ছিল, পার্লামেন্টের ব্যবস্থা ছিল, বা বাকশালটা হাউ ওয়াজ বাকশাল ওয়ার্কস? আমরা অনেকেই স্পষ্ট না যে একদলীয় শাসন সবাই বলেন, আসলে কিভাবে ওইখানে কি রাজতন্ত্র টাইপের ছিল নাকি? না না, বাকশাল অ্যাকচুয়ালি এই 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 ফর্মুলা ওনাকে তখন তো আপনারা জানেন যে পৃথিবীটা ডিভাইডেড ছিল বিটুইন টু ক্যাম্পস, ঠিক আছে, এবং একটা স্ট্রং ক্যাম্প ছিল, নন অ্যালাইন্ড মুভমেন্ট একটা ছিল, যার মধ্যে আমেরিকান ক্যাম্প বা ওরা ওয়েস্টার্নার্সরা ছিল না, মোস্টলি আফ্রিকানস ছিল, ইস্টার্ন ইউরোপিয়ানস ছিল, ওরা ছিল। So those were the days of Cold War একটা চলতেছিল। Those were the days of command economy. এক Eastern Europe command economy, some places in Africa command economy চলতো, যার জন্য অ্যাকচুয়ালি যে প্ল্যানিং মিনিস্ট্রিটা দেখেন, this comes out of command economy. You will not get planning ministry in any other country যেখানে command economy ছিল না। That is a part of the command economy. তো ওই 5 years plan, 10 years plan এই, তো আমরা সব নন অ্যালাইন্ডে ছিলাম ওইখানে। সেখানে এই যে বাকশাল যে ছিল, অফকোর্স বাকশাল হলেও পার্লামেন্ট তো থাকবেই, ঠিক আছে, বাট পার্লামেন্ট থাকবে, ওইখানে তো বাকশাল নমিনেশন দেবে,
বাকশাল will give nomination, and এখানে বাকশালের বাইরে তো আর কেউ নমিনেশন পাবে না, আপনারা আমাকে গিয়ে ভোট দিয়ে চলে আসবেন, যেরকম আর সব দেশে রাশিয়াতে যেরকম হতো তখন যেরকম হতো। বাট পার্লামেন্ট উইল অলওয়েজ বি দেয়ার, এমন না যে পার্লামেন্ট নাই, বাট ওই পার্লামেন্টটা হচ্ছে ইনএফেক্টিভ পার্লামেন্ট, যেখানে আপনার কোনো আলাপ আলোচনা ইজ ইমেটেরিয়াল, সেখানে দ্যাট ইজ দ্যাট ওয়ান ম্যান হু রুলস, বিকজ আপনার পত্রিকা নাই, মিডিয়া নাই, আপনার কিচ্ছু নাই, আপনার ওপিনিয়ন দিতে পারছেন না, টেলিভিশন চ্যানেলস নাই। তো এই যে উপর থেকে কমান্ড যেটা আসবে, ওই কমান্ড অনুযায়ী সবাই চলবে। নাও হ্যাভিং সেড দিস, বর্তমান যে সিচুয়েশনটা আছে, এইটা বাকশালের একটা আপনার কি বলবো, একটা শ্যাডো, দিস ইজ আ শ্যাডো অফ বাকশাল, ঠিক আছে? এইখানে কি হচ্ছে, ঠিক আছে আপনার পত্র পত্রিকা আছে, ঠিক আছে আপনার মিল কল কারখানা আছে, এখানে অনেক চ্যানেলস আছে, সবকিছু আছে, কিন্তু এই চ্যানেলস গুলি সব কন্ট্রোলড, কিন্তু অল দিস চ্যানেলস আর কন্ট্রোলড। আমি যদি কিছু বলতে চাই ওইটা যাবে না, ঠিক আছে? আর যদি আমি কিছু কড়া কথা বলি, দেন ইউ হ্যাভ গট, যেরকম নাজি জার্মানিতে গেস্টাপো ছিল বা এইগুলি ছিল, ওরকম আমাদের এইখানে এজেন্সিজ আছে, হুইল কাম এন্ড পিক ইউ আপ, আপনাকে গায়েব করে দেবে, আপনাকে কোথাও বছরের পর বছর বন্দি করে রেখে দেবে, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট থাকবে না। সো আমরা তো এখন ওই পর্যায়ে আছি, which essentially may be worse than বাকশাল। ওই সিচুয়েশনটা এমন যে ইট কুড বি ওয়ার্স দেন বাকশাল। কিন্তু এই জন্য আপনি দেখেন, আমি আপনাকে বলি, খোলামেলাই বলি, আপনার Director General Forces Intelligence is headed by a Major General. Fine, because it should be headed যেহেতু ওটা ফোর্সেস কে নিয়ে, কিন্তু ওদের টিওআরটা কি, হোয়াট ইজ দ্য টার্মস অফ রেফারেন্স? ইজ দ্য টার্ম অফ রেফারেন্স পলিটিক্স? ইজ দ্য টার্মস অফ রেফারেন্স যেরকম জেনারেল আকবর as DGFI চিফ হুসেন মোহাম্মদ এরশাদের বাসায় গিয়ে উনাকে নিয়ে সিএমএইচে চলে গেল, এরশাদ সাহেব বললেন আপনাদের তো খেয়াল আছে, পিস্তল, উনি ওনার রিভলভার বের করে বললেন আমি নিজেকে শুট করে দেব। ইউ রিমেম্বার দিস? জি জি। সিনগুলি কে করলো? দিস ইজ দ্যাট টিওআর? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে, আমাদের এখানে ধরেন মিলিটারি ইন্টেলিজেন্স আছে, উই হ্যাভ গট এয়ার ফোর্স ইন্টেলিজেন্স, উই হ্যাভ গট নেভাল ইন্টেলিজেন্স, এই এইগুলিকে কোলেক্ট করে আপনার ইন্টেলিজেন্স, এই সব ইন্টেলিজেন্স মিলিয়ে তারা এক প্রপার কি আছে না আছে ওটাকে করে তার রিপোর্ট রেডি করবে, ওইটা নিয়ে কাজ করবে, ফোর্সেস কে নিয়ে কাজ করবে, যে ফোর্সেস এর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, কেউ কু করতে চাচ্ছে কিনা, ওইখানে কোনো ফোর্সেস এর মধ্যে ধরেন কোনো কার্নেলস রেভলিউশন হয়ে যাচ্ছে কিনা, দিস ইজ দেয়ার জব। দেয়ার জব ইজ মিউটিনি হবে কিনা বা মিউটিনের কোনো আশঙ্কা আছে কিনা, এইটা হলো ডিজিএফআই এর কাজ। ডিজিএফআই এর কাজ ইজ নট টু পিক আপ পিপল, নট টু ওয়ার্ক ফর এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করে না। নাও ইউ কাম টু ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যখন শুরু করা হয়েছে তখন কিন্তু সেখানে সিভিলিয়ান ছিল, দুজন বোধহয় সিভিলিয়ান, একবার সাফদার সাহেব ছিলেন আর একজন ছিলেন, আই ডোন্ট রিমেম্বার দ্য গনি না কি নাম ছিল ওনার, সিভিলিয়ানস ওয়্যার দেয়ার। তারপর থেকে কিন্তু এইখানে সব জেনারেলসরা আছে, ফর সাম টাইম ব্রিগেডিয়ারও ছিল, এখন মেজর জেনারেলস। এদিকে আর্মিতে এই যে ভিলেজ আনসার ভিলেজ যেগুলি আছে, এইগুলিতে ইউ হ্যাভ গট আ মেজর জেনারেল। এখন সবাই পলিটিক্স করছে। আপনার এই যে যিনি এখন এসেছেন মেজর জেনারেল সাহেব, 6-7-8 মাস বা 1 বছর হয় আনসারে, উনি কিন্তু শুধু পলিটিক্যাল কাজই করছেন। উনার পলিটিক্যাল কাজ হচ্ছে উনি সার্ভে করছেন যে এখানে মহসিনকে দেবে না আপনার খন্দকার সাহেবকে দেবে না, কাকে দিলে ভালো হয়, এইসব সার্ভে করে যাচ্ছেন উনি, উনার আনসার আর ভিলেজ এদেরকে নিয়ে। আর এনএসআই টোটালি পলিটিক্স ইয়ে করছে, আর ডিজিএফআই পলিটিক্স করছে। তো সবাই যদি এই লেভেলে আইসা আপনারা যদি বুঝি, হোয়াট শুড এনএসআই ডু? ন্যাশনাল সিকিউরিটি যারা আছে
ওদের তো ন্যাশনাল সিকিউরিটিটা ইনশিওর করা দরকার। কিভাবে ইনশিওর করা দরকার? যে দে শুড কালেক্ট ইন্টেলিজেন্স ফ্রম অ্যাব্রড, বাইরে বাংলাদেশের বিরুদ্ধে কেউ কিছু করছে কিনা, বা বাংলাদেশের কোনো নাগরিক করছে কিনা, বা অন্য দেশের নাগরিক বাংলাদেশের সিকিউরিটির বিরুদ্ধে কোনো কাজ করছে কিনা, বা কি হতে যাচ্ছে। অথবা ধরেন আমার রাষ্ট্রপতি, আমার প্রধানমন্ত্রী যখন বিদেশে যাবে, উনাকে ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া যে ওই দেশে আপনি উনার সাথে যে কথা বলবেন, উনার কিন্তু সিচুয়েশন এরকম, উনি খুব বেশি প্রো অমুক আছেন, কাজে আপনি যখন আলাপ করবেন আপনি একটু এদিকে যায়েন না, এই আলাপগুলি এইভাবে করেন, একটা ইনপুট দেবে ফর হিম। দেয়ার জব ইজ নট টু সি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এনি আদার পার্টি ফর দ্যাট ম্যাটার কারকে ক্যান্ডিডেট হবে কারকে। এসবির কাজ হচ্ছে টু লুক ইনটু ইন্টারনাল ইন্টেলিজেন্স। আমরা স্পেশাল ব্রাঞ্চ বলি, এটা ব্রিটিশের সময় এটাকে বলতো আইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ইন্ডিয়া স্টিল কলস ইট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পাকিস্তান স্টিল কলস ইট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চ এর দায়িত্ব হচ্ছে ভিতরে যে পলিটিক্স হচ্ছে, যে ভিতরে কোনোখান থেকে কোনো টেরোরিজম, কোনো অমুক তমুক হ্যান ত্যান, বা কোন পলিটিক্যাল লিডার কি করছেন, উনি কোনো দেশের ক্ষতি কারণ তো হচ্ছে না, এই রিপোর্টস গুলি ওদের দায়িত্ব হওয়া উচিত। স্পেশাল ব্রাঞ্চ, internal intelligence gathering should be by the special branch. External gathering, intelligence gathering should be from them. And forces intelligence ওরা এই কাজটা করবে, যে ফোর্সেস দের মধ্যে নেভি, এয়ারফোর্স, ওদের ওইখানে ঠিক করে কোহেশন আছে কিনা। দিস ইজ নট বিং ডান। আমরা কি করেছি, সবাইকে পলিটিক্সে লাগিয়ে দিয়েছে। এভরিবডি ইজ ইন পলিটিক্স। I mean, we are ruining our army. এরা সব আমাদের ওদের প্রফেশনালিজম প্রবলেম হচ্ছে। And আজকে দেখেন, যদি if it was a professional army, they should and they would have advised the prime minister, ওই যে এগ্রিমেন্ট হয়েছে, আমরা যে ফেনী নদীর থেকে পানি দিচ্ছি এবং ওই নদীর উপরে যে ব্রিজ হয়েছে, ওই যে কি রামগতি আর ওদিকে কি একটা কোন জায়গায় কানেক্ট করেছে, যে যেখানে আমরা ইয়ে দিতে যাচ্ছি জাপানকে আর ইন্ডিয়াকে, ইপিজেড একটা জায়গা দিতে যাচ্ছি। আই মিন দিস ইজ আ সিকিউরিটি হ্যাজার্ড। আমরা কি না বুঝেই কাজ করছি? এটা হচ্ছে বিকজ আর্মির মধ্যে প্রফেশনালিজম শেষ হয়ে গেছে। প্রফেশনালিজম থাকলে আর্মি উড নেভার হ্যাভ সেড দিস, এটা এলাউই করতো না। বলবো যে Prime Minister, don't do this. President, don't do this. This is an advice. Security advice is to come from them. It doesn't come. So আমাদের তো সমস্যা একটা না, আমরা তো একদম ধ্বংস করে দিয়েছি। এখন ধরেন এইটা শুধুমাত্র আওয়ামী লীগের কথা বললে তো হবে না। এরশাদ সাহেবের সময় এই যে ডিজিএফআই কে যেভাবে পলিটিক্যালি ইউজ করা হয়েছে, ইন দি সেন্স দ্যাট আপনার ওই যে একে নিয়ে আসো, একে জয়েন করাও, ওকে নিয়ে আসো, জয়েন করাও, তখন থেকে ওরা সব পলিটিক্স করছে। ওইখানে দেখেন আরেকটা বিপদ আছে। বিপদটা হচ্ছে বিকজ দে হ্যাভ আনঅ্যাকাউন্টেড ফর মানি। ইন্টেলিজেন্স এজেন্সিসদের কাছে টাকা থাকে, একটা বাজেটারি এলোকেশন হয়, দে হ্যাভ দিস মানি, ফর মোস্ট অফ ইট দে ডোন্ট হ্যাভ টু অ্যাকাউন্ট ফর ইট। এখন ধরেন মোহসিন রশিদকে তারা কিনলো, মোহসিন রশিদকে 10 কোটি দিল না 20 কোটি দিল, এটা তো কেউ জানে না। দিস ইজ বিটুইন মি এন্ড মাই হ্যান্ডলার, যে আমাকে হ্যান্ডেল করছে, যে টাকা পয়সা দিচ্ছে, যে আমাকে নিয়ে যাচ্ছে, সে জানবে এটা। তো এখন সে জানে সে আমাকে কি দিল, আমিও তো বলতে পারবো না যে আমি কি পেয়েছি। তো আমার তো পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে আমি যদি বলতে চাই যে আমি আমাকে এই টাকা দিয়েছে। সো আমাদের, সে আমাকে 5 কোটি দিল আর সে 20 কোটি টাকা ওইখানে তার অফিসে অ্যাকাউন্ট করলো, যে ওনাকে 20 কোটি টাকা ট্যাক্স দিয়ে আসছি বস্তা ভরা। You see, this is unaccounted for money. This money is given to you for intelligence gathering. This money is not given to you for buying politicians, for going against the bureaucrats. মানে কত যে ঝামেলা করে দিয়েছে এরা, যে I cannot tell you. তারা নিজেদের কাজই জানে না। টিওআর কি ওদের? We want to know what the TOR is. কতটুকুন কাজ করবে? এইগুলি সব ক্লিনিং আপ দরকার। আপনাকে এগুলি সব ভালো করে ক্লিন আপ করতে হবে। ইউ হ্যাভ টু সার্ভিস, ওই যে সার্ভিসিং করেন না, গাড়ির সার্ভিসিং করে না, ওরকম এই পুরা সেটআপের সার্ভিসিং একটা দরকার। এবং উই হ্যাভ টু ক্রিয়েট টিওয়ার্স ফর देम। এবং কিছু কিছু জিনিস আমাদেরকে কনস্টিটিউশনের ভিতরে
ঢুকিয়ে দিয়ে দিতে হবে। আই এম নট ভেরি শিওর যে এই সংবিধান আমরা রাখতে পারবো কিনা। আমি জানি না আপনি পড়েছেন কিনা ইসের আমাদের নুরুল কবির সাহেব, এডিটর নিউ এজ, উনি গত 16ই ডিসেম্বর একটা এডিটোরিয়াল লিখেছেন, সেখানে তিনি বলেছেন that the only solution to Bangladesh's crisis is a second republic, and I totally agree with him. আমি সময় নাই নাইলে অ্যাটলিস্ট এক প্যারাগ্রাফ ওনারটা পড়ে শুনিয়ে দিতাম আপনাকে, কিন্তু আমাকে এই সেকেন্ড রিপাবলিকের অর্থ হচ্ছে that we have to rewrite our constitution, we have to create a balance in the constitution, ভারসাম্য ঠিক করতে হবে আমাকে। রাষ্ট্রপতি ওই মাজার জিয়ারত করার জন্য রাখলে হবে না। we spend lot of money, পাবলিক এক্সচেকার থেকে অনেক টাকা খরচ করা হয় টু মেইনটেইন বঙ্গভবন এন্ড টু মেইনটেইন দ্য রাষ্ট্রপতি এবং এইসব। তো উনাকে ডাইরেক্টলি ইলেক্ট করে নিয়ে আসতে হবে, যেন প্রধানমন্ত্রী মনে না করে বা পার্লামেন্ট মনে না করে যে তারে তো আমি যখন ইচ্ছা নামায় দেব, যখন ইচ্ছা যা করে দেবো। সো ইউনো এরকম অনেক ভারসাম্য ক্রিয়েট করতে হবে। অনেক জিনিসগুলি আপনাকে সংবিধানে ঢুকাতে হবে, অর্থাৎ সব তো আর ইসে আর্টিকেলসে যাবে না, আর্টিকেলস দিয়ে আপনাকে শিডিউলে ঢুকাতে হবে অনেক কিছু। সো ইউ নো দেয়ারস আ হোল লট অফ এক্সারসাইজ দ্যাট হ্যাজ টু বি ডান টু ব্রিং বাংলাদেশ অন ট্র্যাক এন্ড টু বাংলাদেশের সভরেন্টিটাকে সিকিউর করার জন্য। এখন তো টুডে উই আর নট আ সভরেন কান্ট্রি এট অল। টুডে আজকে যিনি জাতির জনক, ওনাকে আমি সালাম করি, সেলুট করি, অনেক সম্মান করি। I might have differences, that's another issue, but after all he gave ওনার ইউথের অনেক সময় উনি বাঙালিদের জন্য উনি কষ্ট করেছেন, দিয়েছেন। আমাদের যার যা ইচ্ছা বলুক, বাট আমি পার্সোনালি খুব তো উনার কন্যা যদি দেশটাকে গিরবি রেখে দেন, তাহলে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? যাকে আপনি বলছেন জাতির জনক, আমাদের সবাই পিতা, উনার এই দেশটাকে আপনি যদি গিরবি রেখে দেন, এইটা বিচার কে করবে? এইটা কি হবে? এবং আমি মনে করি যে আমার আশা আছে যে উনি নিশ্চয়ই উনার বিবেক এইটা নিয়ে উনার কিছু না কিছু বলছে বা বলবে, এবং আমার এখনো আশা আছে যে উনি হয়তো একটা ন্যাশনালিস্ট হিসাবে দেশটাকে রক্ষা করবেন এবং দেশের সভরেন্টিটাকে রক্ষা করবেন। সেটা যদি আলাপ আলোচনা করেও হয়, সেটা যদি আপনাকে একটু নিচেও নেমে যেতে হয়, যদি একটু আপনাকে বো ডাউন করতে হয়, তারপরেও দেশটাকে আপনাকে আমাদের সবাই মিলিয়ে, সবাইকে একত্র নিয়ে আমাদেরকে দেশটাকে রক্ষা করতে হবে। দেশের উপরে কিছু নাই। দেশ বাঁচবে, আর্মি বাঁচবে, দেশ বাঁচবে, ডিজিএফআই বাঁচবে, দেশ বাঁচবে, এনএসআই বাঁচবে, দেশ বাঁচবে, এসবি বাঁচবে। এসবি কে আর আজকে যে লিস্ট ইলেকশন কমিশন দিয়ে অ্যানাউন্সমেন্ট করবে, এই মুনির সাহেবকে আর লিস্টটা করতে হবে না, এই কষ্ট করতে হবে না এসবির অ্যাডিশনাল আইজি কে, যে কারা ওই লিস্ট করে আপনি ইলেকশন কমিশনকে দিয়ে দেবেন। একটি সুন্দর দেশ হবে, আপনি আপনার মতন থাকবেন। এরা বোঝে না কেন? এদেরকে বাংলাদেশে থাকতে হবে। এখন বিদেশে থাকা ইটস নট সো ইজি, ইটস নট এট অল ইজি। আজকে যদি ইউকে তে আপনি মনে করেন যে ওইখানকার একটা ছেলেকে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন, আমার মেয়ে চলে যাবে, সে আরামে আইসে থাকবে। নো, under the present prime minister 38,000 plus sterling pounds annual income যদি না হয় আপনি নিতে পারবেন না, and immigration is getting tough all over relatively except Canada. So আমার কথা হচ্ছে যে লোক যাবে কোথায়? আপনি পারবেন না নিতে। things have changed. চিন্তা করেন, দেশ বাঁচান। আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে রক্ষা করি। আমরা যদি রক্ষা না করতে পারি, তাহলে আপনিও কিছু হবেন না, আমিও কিছু হব না, কেউ কিছু হবে না। আপনার এই চ্যানেলগুলিও চলবে না, মিডিয়া যারা আজকে I mean where do you go from here? আপনি যদি আজকে ডেইলি স্টারকে যদি ট্রাস্ট না করতে পারেন, তারা যদি ডিজিএফআই হয়, and admitted fact,
মাহফুজ আনাম তো অ্যাডমিট করেছে সিটিং অন আপনার ন্যাশনাল চ্যানেল যে আমি ডিজিএফআই এর লেখাটাই আমি পাবলিশ করেছি ওদের ইসে। আজকে আমরা কি এতই বেকুফ, আমরা কি জানি না যে ইন্টেলিজেন্স এজেন্সিস, এটা আপনার দেশে হয়, আমেরিকাতেও হয়, অনেক কিছু লেখানো হয় নিউ ইয়র্ক টাইমসে, ওয়াশিংটন পোস্টে, আপনার বড় বড় যে নিউ ইয়র্ক যে কি বলে ওই ওয়াল স্ট্রিটে এই যে বড় বড় যে আছে এইসব খানে ইন্টেলিজেন্স এজেন্সিস অনেক সময় লেখা দে গজ পাবলিক ওপিনিয়ন যে কি আছে, হ্যাঁ, বাট ওইটা লেখানো হয় অন পলিসি। In your country, it is on policy that they write. They will not gauge this যে বাইডেন কি বললো বা ট্রাম্প কি বললো বা নিকি হেলি কি বললো, that is not their consideration. They are not bothered about it. কিন্তু পলিসি ম্যাটার দিয়ে আপনিও করেন না, আমার তো কোনো আপত্তি নাই। টেস্ট এ পলিসি, টেস্ট দিস যে whether this country needs a new constitution or not, whether there has to be a second republic or not. করেন না। আজকে রুল অফ অর্ডার, রুল অফ ল যদি না হয়, আইনের শাসন যদি না হয়, গণতন্ত্র কোনোদিন চলবে না, কোনোদিন চলবে না। আমেরিকাতে, আপনার দেশে বা অন্য দেশে যেখানে আইনের শাসন আছে, যেখানে ইনস্টিটিউশন আর স্ট্রং, সেখানেই গণতন্ত্র স্ট্রং হয়, সেখানে ইনস্টিটিউশন স্ট্রং হয়। আমাদেরকে সব রিবিল্ড করতে হবে, সব ইনস্টিটিউশনদেরকে স্ট্রেংথেন করতে হবে আমাদেরকে। সো উই আর ইন আ ভেরি ভেরি ব্যাড শেপ, সেটা কনস্টিটিউশনালি হোক, সেটা ইনস্টিটিউশন ওয়াইজ হোক। বি ইট দ্য জুডিশিয়ারি, দেয়ার ইজ নো জুডিশিয়ারি টুডে। আজকে ফোন যায় এখান থেকে ওখান থেকে, ওইভাবে হচ্ছে। আজকে দেখেন, why should the political leaders not get bail, and why should these fake cases be filed? এটা চলে আসতেছে কি একটা পলিটিক্যাল লিডার কারোর মুরগি চুরি করে নিয়েছে, চল মামলা হয়ে গেল। আমাদেরকে তো এইগুলির থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো রাষ্ট্র রাখা যাবে না। আজকে দেখেন, আপনি আজকে অর্থনীতির অবস্থাটা দেখেন। ডেইলি স্টার has said today যে 40% of the wealth of this country 10% লোকের কাছে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই 40% আর এই 10% এর মধ্যে 30% ওয়েলথ ইজ উইথ জাস্ট 1% আর হাতে গোনা 5-6 জনের কাছে। সো আমি, আপনারা আজকে একটা ব্যাংক নাই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছেন, আপনারাই তো করেছেন, গভর্নমেন্ট করেছে। আপনারা ডিজিএফআই কে দিয়ে ওই ইসলামিক ব্যাংক লিখিয়ে নিলেন, আপনারা ওইখানে গিয়ে অমুক ব্যাংক লিখিয়ে নিলেন, আপনারা ইয়ে ঠাকায়া চ্যানেল লিখিয়ে নিলেন। ইউ হ্যাভ ডান দিস, ওয়্যার হ্যাভ ইউ টেকেন দ্য কান্ট্রি? সো এইগুলির থেকে, এইগুলির ঊর্ধ্বে আসতে হবে। আজকে আপনি এলসি খুলতে পারছেন না, আজকে আপনার গার্মেন্ট সেক্টর হুমকির মুখে আছে। আজকে গার্মেন্ট সেক্টরে এলসির যে ইয়ে দিচ্ছে, প্রভিশন একটা দিচ্ছে, সেটা বলছে যে যদি স্যাংশন হয় তাহলে আমরা মাল নেব না, যদি তোমার মাল জাহাজেও থাকে তাহলে আমরা মাল ছুটাবো না, যদি মালটা আমার পোর্টেও চলে আসে আর স্যাংশন থাকে তারপর আমরা মাল নেব না। দিস আর দি এলসি কন্ডিশনস। কিভাবে চালাবেন বলেন? আজকে আপনার স্পিনিং যেটা আমাদের এত সুন্দর ছিল, টুডে পাকিস্তানে আপনার স্পিনিংটা বেড়ে গেছে, ইন স্পাইট অফ অল দি ইলস ইন দি পাকিস্তানি পলিটিক্স। ওদের এই যে কটন, এই যে স্পিনিং সুতা, এটা ইটস অন দ্য রাইজ নাও। স্পিনিং যেগুলি বন্ধ হয়ে গেছিল ওগুলি আবার খুলছে। আমাদের এখানে যেগুলি ছিল এগুলি বন্ধ হচ্ছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে। আপনি লোকজনকে কি করবেন? উই হ্যাভ আ পপুলেশন অফ 18 crores। আমার আয়তন কত? 55-56,000 স্কোয়ার মাইলস। ওর মধ্যে পানি আছে আপনার অ্যাটলিস্ট, আই ডোন্ট নো, হাফ অফ ইট তো হবেই পানি যা আছে, অনেক নদী নালা এগুলি অনেক আছে আমাদের। তো আমাদের এক ভূখণ্ড এমন যে কম জায়গার মধ্যে আমাদের লোকজন থাকতেছে। এইগুলিকে আমরা কিভাবে, আমাদের তো একটা পলিসি লাগবে যে আমার গ্রাম কি ধরনের হবে, আমার এই যে আজকে যে ল্যান্ড ওয়েস্ট হচ্ছে,
এইগুলিকে কিভাবে আমরা ইরিগেশনে আনবো, এগুলি নইলে তো আমাদের তো খাদ্য আজকে দেখেন আপনি ইম্পোর্ট করছেন, আজকে বলি আপনাকে আলু, আলু বেসিক জিনিস যে মানুষ একটু আলুর ভর্তা খায়, কিছু না হলে ডাল ভাত নিয়ে একটু আলুর ভর্তা খায়, লাল মরিচ অথবা ভর্তা না পেলে লাল মরিচ দিয়ে একটু ভাত খেয়ে নেয়, পানি দিয়ে পান্তা করে ওইটাকে খেয়ে নেয়। আজকে সেটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পভার্টি লেভেলস আর গোয়িং আপ ইন দিস কান্ট্রি। আপনার গরিব লোক বাড়ছে, বেড়েই চলেছে, আপনি কিভাবে করবেন বলেন? সো আমাদের আর সবকিছু পলিটিক্স থেকেই আসবে, সবকিছু আপনার সংবিধান থেকে আসবে। আপনার সুশাসন যদি হয়, আইনের শাসন যদি হয়, তাহলে জনগণ সব ভালো থাকবে, এই দেশটা উন্নতি করবে। এই দেশ একটা ভেরি ভার্সেটাইল কান্ট্রি। দেখেন আমি এই বলি বাঙালি তো কোনোদিন ব্যবসায়ী ছিল না, ছিল? কোনোদিন ছিল না। আজকে দেখেন, আপনি তো আমেরিকায় থাকেন, আজকে একটা বাঙালি যখন যায় বা ডিবিতে যারা গেছে, হয়তো তারা পত্রিকা বিক্রি করতেছে, হয়তো তারা গাড়ি মুছতেছে, হয়তো কেউ গাড়ি ধুয়ে দিচ্ছে, কারোর বাসায় গিয়ে গাড়ি ধুয়ে দিচ্ছে। ওই লোকটাকে দেখেন কয়েকদিন পর একটা স্মল কৃষক একটা ছোট দোকান নিয়ে বসে গেছে, আছে না ভাই? বলেন। ওই লোকটাই দেখেন একটা ছোট গ্রোসারি করে ফেলেছে। কেউ আরো এন্টারপ্রাইজিং হয়তো দেখবেন, সে একটা পেট্রোল পাম্প করেছে, সেখানে একটা গ্রোসারি হোয়াটএভার একটা ছোট কি 7-Eleven নাকি ওইটা হয়তো দিয়ে বসে গেছে। দে আর সো এন্টারপ্রাইজিং। আজকে বাংলাদেশে দেখেন, আপনার ইয়ে তো ছিল না, আপনার কয়টা মিল ছিল, বড় বড় মিল ছিল, এই আশরাফ টেক্সটাইল বা হাফিজ টেক্সটাইলস বা জিএম, এগুলি ছিল পাকিস্তান আমলে, আইয়ুব খানের আমলে যেগুলি করা হয়েছিল। বাট লুক, বাংলাদেশ became the supplier of garments to the world. Number 2, চায়নার পরেই তো বাংলাদেশ। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি grew like nobody's business. ওরা তো কাপড় পরিয়েছে বিশ্বকে, স্পেশালি আপনার দেশে তো, আমেরিকায় তো তারা অনেক, যেখানেই যাবেন আপনি একটু লেভেল দেখলেই দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা আছে। আপনি দেখেন, আমি কয়েকদিন আগে এক বাইরে লুলু বলে একটা বড় ইয়ে মলে, ইটস আ মল, অনেক জায়গায় আছে লুলু, ঢুকলাম, যেটাতেই হাত দেই দেখি বাংলাদেশ লেখা। আই এম শিওর আপনিও সেটাই দেখছেন। প্যান্ট, জিন্স, শার্টস, টি শার্টস, ইউ নেম ইট, পোলো শার্টস, মেড ইন বাংলাদেশ। লোগো জারি থাকুক না কেন এখানে, বাংলাদেশের দেখেন, বাংলাদেশ আফটার অল কত উন্নতি করেছে যে তারা নাম্বার 2 হয়েছে এই সেক্টরে, টেক্সটাইলসে। আপনি ফুটওয়্যার দেখেন, বাংলাদেশ ইজ প্রগ্রেসড ইন ফুটওয়্যার অলসো। ফুটওয়্যার, বাংলাদেশ ইটালিয়ানদের জন্য ফুটওয়্যার বানায়, এক্সপোর্ট করে ওদেরকে, ওদের ব্র্যান্ডেড ফুটওয়্যারস বানায় বাংলাদেশ। এখন এভরিথিং ইজ গন স্লো, বন্ধ হচ্ছে ফ্যাক্টরিজরা গুলি। ইট ইজ সো আনফরচুনেট। জি, অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনি যেভাবে বললেন আমাদের যে ইনস্টিটিউশন গুলা, রাষ্ট্রের অর্গান গুলা যেভাবে ধ্বংস, একের পর একটা যদি আমরা তাকাই, একটা দেশ তার একটা স্ট্রাকচার আছে, একটা অর্গান আছে। বাংলাদেশের আপনি যদি ল অ্যান্ড অর্ডারের দিকে তাকাই, ল অ্যান্ড অর্ডার বলতে এটা আপনি অত্যন্ত স্পষ্টভাবে বললেন। যেমন যারা এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স যারা বাংলাদেশে, তাদেরকে আজকে ব্যবহার করা হচ্ছে পলিটিক্যাল স্বার্থ সিদ্ধির জন্য। তা আমার প্রশ্ন আপনার কাছে, এই যে ইনস্টিটিউশন গুলা ধ্বংস হলো, এদেরকে এদের কোনো মানে এদেরকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে, তার কারণ কি হতে পারে? আমাদের এই এই যে পিলখানার ট্র্যাজেডির পরে মানে ভালো অফিসার গুলাকে হত্যা করার পরে বাংলাদেশের আর্মির এই ইন্টেলিজেন্স গুলো ধ্বংস হয়ে গেছে। এখন যারা আছে শুধু এরা জয় বাংলার লোক। তো এদেশের সেনাবাহিনীর তো একসময় একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল। ৭১ সালে ছিল, ৯০ সালে ছিল। আপনি জানেন জেনারেল নুরউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাষ্ট্রের এই
এরশাদের পতনের আগ মুহূর্তে আমার মনে রয়েছে। উনার কারণেই এরশাদের পতন ঘটে। আজকের এই সেনাবাহিনী, আজকের এই নৌবাহিনী, আজকের র্যাব, পুলিশ, এই এই সরকারি যারা দেশপ্রেমিক সেনা অফিসার গুলা কোথায় গেল? এর কারণ কি? আমাদের সব অর্গান গুলা একটা একটা করে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যেভাবে বললেন ইনস্টিটিউশন নাই। এই দেশের গার্মেন্টস সেক্টর আজকে ঠিকই বলছেন। দুর্ভাগ্যজনক হবে যদি এই ৭ তারিখের পরে বা পরবর্তী সময়ে গার্মেন্টস এ যদি কোনো স্যাংশন আসতে পারে। আমরা আমরা মোটামুটি এটা নিয়ে সবাই আলোচনা করছি যে একটা বড় ধরনের একটা অর্থনৈতিক স্যাংশন আসবে বাংলাদেশে। তাহলে আমরা কিভাবে সারভাইভ করব? আমরা তো শুধু জয় বাংলা, জয় হিন্দ বলে তো দেশকে রক্ষা করা যাবে না। তো এই জায়গায় সাথে আরেকটা প্রশ্ন করতে চাই আইনের দিক দিয়ে। এখানে একটা পোস্টার আমি দেখাতে চাই। এটা হচ্ছেন কৃষিমন্ত্রীর বক্তব্য। উনি বলছিলেন যে এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবে রাজি হয়নি বিএনপি। তো আমার কথা হচ্ছে এই আরেকজন বলছেন আমি ভারতের প্রার্থী। তো একটা স্বাধীন সার্বভৌম দেশে আইনের দিক থেকে আরেক দেশের ইন্ডিয়ার যদি প্রার্থী হয় নির্বাচনে, তার কি কোনো আইনগতভাবে নির্বাচন কমিশন বলেন বা সুপ্রিম কোর্টে কেউ কি এই বিষয় নিয়ে কোনো রিট করতে পারে না? যে একজন প্রকাশ্যেই বললেন ভারতের প্রার্থী, স্টিল উনি প্রার্থী রয়েছেন। তো এই ধরনের এখন এটা নিয়ে আইনের কোনো আপনার আইনের দৃষ্টিতে কি কোনো প্রতিকার করা যায়? দেখেন, আমার মনে হয় যেহেতু এটা ইলেকশনে উনি বলেছেন আমি ভারতের প্রার্থী, এইটা ইলেকশন কমিশন শুড হ্যাভ ক্যান্সেলড হিজ নমিনেশন। সিম্পল। যে এই দেশে কোনো ভারতের প্রার্থী হতে পারে না। ঠিক আছে? আপনি যদি ভারতের প্রার্থী হন, আপনার নমিনেশন আমরা ক্যান্সেল করে দিলাম। উই ক্যান ডু দ্যাট। আর ইন এজ মাচ এজ এই রিট ফিট করা, দেখেন এখন কোনো কোর্ট কাছারি নাই। এই রিট হুম, মিট করে কোনো লাভ হবে না। রিট করতে গেলেই আপনার ওরা রুল নাও দিতে পারে, দিতেও পারে, পরে আপনাকে ওইটা ডিসমিস করে দিবে। বিকজ আপনি দেখেন এই সরকার যাই করেছে, আজকে জয় বাংলা স্লোগান, ঠিক আছে, এই স্লোগানটাকে রাষ্ট্রীয় স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে হবে প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এটা তো আওয়ামী লীগ কোনো বা এক্সিকিউটিভের ডাইরেক্টিভে হয়নি, এটা ইশারায় হয়েছে। ইশারা করেছে যে তুমি গিয়ে রিট করো, রিট করেছে, জাজকে বলে দেওয়া হয়েছে তুমি এটা করে দাও, ও করে দিয়েছে। তা এখন এইভাবে একটা না, কয়েকটা জিনিস এইভাবে হয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি এই কারণে তো বললাম, যদি আইনের শাসন না হয়, যদি আইনের শাসন দেশে না হয়, তাহলে কিন্তু কোর্ট কাছারি তো এগুলি জাস্ট শো। আমি তো কয়েকবার বলেছি that the Supreme Court is not the Supreme Court of Bangladesh, this is the Supreme Court of আওয়ামী লীগ। আপনি কি মনে করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে কি, এটা কি গণপ্রজাতন্ত্রী? না, এখন তো আপনার যদি প্রত্যেকটা এজেন্সি, যদি প্রত্যেকটা অর্গান অফ দি স্টেট যদি আওয়ামী লীগের ইশারায়, তো তাহলে হাউ ইজ ইট গণপ্রজাতন্ত্রী? এটা কিভাবে হয়? আমি একটা কিছু তো থাকবে, কিচ্ছু নাই দেশে। এইগুলি ঠিক করতে হবে। ওদেরকেই বলি আপনারাই ঠিক করেন না, অসুবিধার কি আছে? চিন্তা করেন না আপনারা, আপনাদের ছেলেমেয়েরা তো এই দেশে থাকবে, এই দেশে বসবাস করবে। আরেকটা ক্ষতি কি হয়েছে জানেন? ওই যে আপনি যে রাজ্জাক সাহেবের যেটা বললেন, হি ইজ রাইট, বিকজ দেয়ার ইজ নো কেস। আমি গায়ের জোরে সবাইকে অ্যারেস্ট করে রেখেছি, আমি যদি আপনাকে নিয়ে আসতে পারি একটা ইয়ে করে যে তুমি 50টা সিট পাবা, এর চেয়ে বেশি পাবা না, আসো তোমরা নির্বাচন, সিলেকশন। Basically, what Razak said is that if BNP agrees to a selection, not election, selection in the garb of an election, বুঝছেন? জি, ক্যামোফ্লাজ ইলেকশন, I'm sorry, camouflage selection, কেমন? ক্যামোফ্লাজটা করবে ইলেকশন, বাট বেসিক্যালি সিলেকশন। এই জন্য দ্যাট অফার ওয়াজ গিভেন, যে আমরা আজকে সবাইকে ছেড়ে দেব, এক রাত্রি আপনি নমিনেশন ফাইল করেন, ছেড়ে দেবো, আপনাদের সাথে বসে ঠিক করে নেব কয়টা কি পাবেন, সিলেকশন। আর আপনি এটাকে ক্যামোফ্লাজ করছেন, দেখেছেন না আর্মি টার্মি যখন এই যুদ্ধতে মুভ করে, তখন ওই ট্রাকস গুলির উপরে গাছের ডালপালা এইগুলি দিয়ে দেয়। যদিও এইগুলি দিয়ে খুব এখন লাভ হয় না, বিকজ ইউ হ্যাভ গট স্যাটেলাইটস উইচ আর মনিটরিং, এবং স্যাটেলাইটস মনিটর করে বলে দিচ্ছে যে এটা গাছ আছে না, এটা ইটস আ মুভিং ট্রি, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে? সো এনিওয়ে, বাট আগে যুদ্ধতে তো এই জিনিসগুলি করা হতো, ক্যামোফ্লাজ করা, এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ দিস। এই যে মিলিটারি যে ড্রেসটা পরে না, আগে খাকি পরতো, আজকাল যে ক্যামোফ্লাজ ড্রেস, তো এই কারণেই শুধু আপনি যদি ঘাসে শুয়ে আছেন বা এসে, তাহলে আপনার ওইটা মনে হবে যে
ইয়ে, দ্যাটস হাউ দিস, ওটা তো ক্যামোফ্লাজ। আপনি দিস ইজ নট অ্যান ইলেকশন, দিস ইজ এ সিলেকশন। বিকজ যদি বিএনপি কে নিয়ে আসতে পারে তাহলে তারা ওই বলতো যে দেখেন 2018-তে তো বিএনপি এসেছিল, বিকজ 2018-তে বিএনপি কে বেকুফ বানিয়েছে ডক্টর কামাল হোসেন। উনি ওদেরকে এই ডায়লগ করে নির্বাচন নিয়ে গিয়ে, people trusted Dr. Kamal Hussein. Dr. Kamal Hussein betrayed the people. Dr. Kamal Hussein betrayed the United Front or whatever ওই নাম যেটাই ছিল ওদের সবাইকে। এই কারণেই দেখেন some people who understood তারা চলে গেল ওইখান থেকে। সো এখন আমার কথা হচ্ছে যে সে তো ঠিক বলেছে, বলেছে ছেড়ে দেব, আসো আমার সাথে বার্গেন করে নাও, কয়টা সিট পাবা তুমি নিয়ে নাও, নিয়ে কয়টা 50টা 60টা দিবে, যেটা টু। দেখেন আপনি যদি 1991, 1996, 2001 এর যদি পার্সেন্টেজটাই দেখেন, আমি সিটসে গেলাম না, পার্সেন্টেজটাই দেখেন, সবগুলিতে বিএনপি হ্যাজ গট মোর ভোটস। সেটা 0.78% বেশি হোক, 0.10% বেশি হোক, ওরা পেয়েছে। খালি ওই আর যদি আপনি জামাতকে অ্যাড করেন, বিকজ 91 এর জামাত গট 12% ভোটস। সো ইফ ইউ অ্যাড দ্যাট উইথ 40-44 যেটা ছিল, তাহলে 50 এর উপরে চলে যায়। সো আপনি তো 50-60% ভোট, এই যে এখন তো চরমনাই আসে, ওরও তো এখন কিছু না হলে যদি আপনি দেখবেন 7-8% ভোট তো তারও হবে এটাতে। তো আপনি তো সবাইকে বের করে দিয়েছেন। সো মেজরিটি, আপনার মেজরিটি কই? আমি তো ধরেই নেই যে আপনার ওই 35-36% আপনার ভোট আছে, তাহলে তো আপনার 65% পিপল আর এগেইনস্ট ইউ। How can you govern this country? How can you run this country? Because they have not elected you. দেখেন, আপনি দেখেন আওয়ামী লীগের ক্যান্ডিডেটস আছে, তারপরে আপনার যারা ওই যে ইন্ডিপেন্ডেন্স আছে ওরাও তো আওয়ামী লীগ, ডামি ক্যান্ডিডেটস যারা আছে তারাও আওয়ামী লীগ, এবং আপনার ইয়ে যে আছে জাতীয় পার্টি, তারা তো দেখছেন পোস্টারে ছবি দিয়ে লিখছে যে আমরা আওয়ামী লীগ মনোনীত। তাহলে আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগের এই যে ফ্যামিলির বাইরে, এই দেখেন ইনু বা ইয়ে, আওয়ামী লীগের ফ্যামিলির বাইরে কে আছে? একটা ইন্ডিপেন্ডেন্টও নাই। There is not a single person. জনগণ গর্জন করেছে, জনগণ, আমরা তো এখানে আছি, আমরা তো দেখি কোনো উৎসাহ নাই জনগণের মধ্যে। ইলেকশন যে একটা হচ্ছে, যে ধরনের উৎসাহ হতো, যে ধরনের গাছ বাজনা চলতো, কিচ্ছু নাই, কোনো উৎসাহ নেই, জিরো উৎসাহ, জিরো উৎসাহ। সো এইটা হচ্ছে জাতির সাথে প্রতারণা, এবং দিস উইল অ্যাড টু দ্য woes অফ বাংলাদেশ, বিকজ এখানে একটা আর্থিক খরচ আছে ইলেকশন করানোর মধ্যে, which runs into thousands of crores of টাকা। এমন না যে এটা ফ্রিতে হয়ে যাচ্ছে। সো এই খরচগুলি কে দেবে? এই খরচ তো বহন করতে হবে জাতিকে। এবং আপনার এখানে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আপনার এখানে এলসিস খুলতে পারছে না, কলকারখানা বন্ধ হচ্ছে, পভার্টি লেভেলস বাড়ছে। 80 টাকা করে আপনার আলু, 120 টাকা করে আপনার ইয়ে, একটা ছোট ফুলকপি 50 টাকা। আই উইল নট কম্পেয়ার ইট উইথ ইয়োর কান্ট্রি, বাট আমার দেশে তো এটা হওয়া উচিত 20 টাকা ফুলকপি, নট 50 টাকা। এটা আমার দেশে পেঁয়াজ হওয়া উচিত 30 টাকা, নট 120 টাকা। আলু হওয়া উচিত 20 টাকা, আজকে আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে। আপনি ডিম ইম্পোর্ট করেছেন, ক্যান ইউ ইমাজিন? আমাদের কি ডিম কম আছে? আজকে আপনি মাছ খেতে পারছেন না। আর মজার কথা বলি, গ্রামে গঞ্জে ঢাকার চাইতে বেশি কস্টলি, গ্রামের বাজারে মাছের দাম ঢাকার চাইতে বেশি, এবং জনগণ কিনতে পারে না। খালি ওই যে আওয়ামী যারা আছে, যারা যারা পয়সা বানাচ্ছে, ছিনতাই করছে, এইগুলি করছে, তারা মাছ খেতে পারছে। এই হলো অবস্থা, খুব খারাপ পরিস্থিতি নিউট্রিশন নিয়েও।
7 তারিখের যে দামি নির্বাচনে সেখানে ভোট বর্জনের জন্য বিরোধী সকল দল লিফলেট বিতরণ করছে। আদালত বর্জন হবে। আপনার সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলের কথা বলা হচ্ছে না দেওয়ার জন্য এবং ব্যাংকে লেনদেন যত কম করা যায় সেটা পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন এই আন্দোলন, অসহযোগ যে আন্দোলন বলা হচ্ছে, এটা কতটুকু সেই আন্দোলন সাকসেসফুল হতে পারে? বা 7 তারিখে কি আদৌ কোনো নির্বাচন হবে? না এর ভিতরে নির্বাচন হবে, যে ধরনেরই হোক ওরা যা করছে এই সাজানো পাতানো নির্বাচনটি হবে। মানে এটা নির্বাচন না, বেসিক্যালি ইটস আ সিলেকশন, ইট উইল বি ডান। তারা চেষ্টা করবে যে এইখানে যত বেশি কাস্টিং দেখাতে পারে, এইটা তাদের একটা প্রচেষ্টা হবে। কাজে সিল মেরে 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 কাস্টিং করবে। এখন তো এইবার তো আপনার ইয়ে নাই, ইভিএম নাই, পেপার রাইট, ব্যালট, কাজে কাস্টিং ওরা দেখাবে যে ইয়ে যে এক্সপার্টিস আছে তো, ওরা তো লোক সবখানে লোকদেরকে ট্রেনিং দিচ্ছে তো জি, জি, জি। কিভাবে মারবা তুমি, বুঝছেন না, 1 মিনিটে কয়টা মারবা, এগুলো সব ট্রেনিং হচ্ছে। সো এই জিনিসটা, এই পাতানো নির্বাচন নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, আই এম নট ওয়ারিড, বাট আমার চিন্তা হচ্ছে যে দেশকে নিয়ে। আর আপনি আরেক কি কথা যেন বললেন, এই যে হ্যাঁ, এই তো দেখেন, এই যে দেখেন স্টাইল দেখেন। সো এই দিস আর অল ট্রেন্ড, এইটা ট্রেন্ড। এখন যদি আপনি আমাকে দেন বা একটা 20 বছরের ছেলেকে দেন, সেও এইভাবে এত সেকেন্ডে এতগুলি মারতে পারবে না, ঠিক আছে? সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দিস ইলেকশন। এই ইলেকশন হয়ে যাবে, উনি ওতো নেবেন, হয়তো 10 তারিখে উনি নতুন সরকার ফর্ম করে ফেলবেন, গেজেট হয়ে যাবে পরের দিন, আর সরকারও ফর্ম করে ফেলবেন, এবং উনি বলবেন দ্যাট আই এম দি প্রাইম মিনিস্টার ফর দি 5th টাইম, আমি এখন এই দেশের প্রধানমন্ত্রী হলাম। এবং she will also get recognition, সরকার রেকগনিশন পাবে, she'll get congratulatory messages from some places, যেগুলি আমাদের ডিপ্লোম্যাটস জোগাড় করতেছে। ইন্ডিয়া তো জোগাড় করতে হবে না, ওরা এমনিই দেবে, হয়তো এটা পাঠিয়েও দিয়েছে, ওই ডেটটা খালি বসিয়ে দেবে, আর হয়তো রাশিয়া আর চীনেরটা পেয়ে যাবে, আর বাকি অনেক আফ্রিকান এদিক ওদিক থেকে দেশ থেকে এই তারা চেষ্টা করছে, ডিপ্লোম্যাটসরা চেষ্টা করছে যে এইগুলি মেসেজেস গুলি যেন পান, সো দ্যাট উনি দেখাতে পারেন যে আমাকে এতগুলি ইয়ে। বাট দেখেন, এইগুলি যে জনগণ তো, আপনার দেশের জনগণ তো এটা মানছে না, জনগণ তো জানে যে আপনি কি করছেন। আর আপনি যে বললেন নির্বাচনের কথা, বর্জনের কথা, দেখেন আমি আপনার আপনার মাধ্যমে আমি জনগণকে বলতে চাই যে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করবেন। আমি বর্জন বলছি এজ এ পলিটিশিয়ান বা এজ এ হোয়াট এভার, বাট ইউ আস্ক ইউর বিবেক যে এই পাতানো নির্বাচনে আপনার যাওয়া উচিত কিনা বা পার্টিসিপেট করা উচিত কিনা, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন। বিকজ আপনি যাবেন, যদি যান, দেখবেন যে আপনার ভোটটা হয়ে গেছে, আপনাকে কেউ ভোট দিতে দেবে না। সো আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আমি বর্জন টর্জন আমি বললাম না, আমি বলছি এভরি ম্যান, আপনি এই দেশের মালিক, আপনি এই দেশের মালিক হিসাবে আপনার পরিচয়টা দিন। আপনি এই দেশের মালিক হিসাবে আপনার যে ক্যারেক্টারটা আছে সেটা আপনি একটু প্রকাশ করেন, যে কি আছেন মালিক হিসাবে, আপনার কি দায়িত্ব আছে। সো আস্ক ইউর কনসেন্স। আপনি যদি কনসেন্সটাকে অ্যাসেসিনেট করে, গুলি করে মেরে যদি যেতে চান, দ্যাটস আপ টু ইউ। সো আমি জনগণ ভোটারদেরকে আপিল করব, নিজে বিবেকের সাথে কথা বলে যা ভালো মনে করেন দেশ আর রাষ্ট্রের জন্য, তা করবে। অশেষ ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট মহসিন রশিদ। আপনি আমাকে এই অসময়ে সার্টেনলি সময় দেওয়ার জন্য। আপনি যদি পারমিট করেন তাহলে অনুষ্ঠান শেষ করব। জি 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 জি, প্লিজ। প্রিয় দর্শক, এতক্ষণ অসাধারণ আইনি ব্যাখ্যা, সাংবিধানিক ব্যাখ্যা সহ রাষ্ট্রের অর্গান, রাষ্ট্রের সকল বিষয় নিয়ে অসাধারণ বিশ্লেষণ করলেন, অসাধারণ তথ্য দিলেন আমাদেরকে। আসলে আমিও অনেক বিষয় আজকে ওনার কাছ থেকে জানলাম, যেটা আমিও প্রায় সময় বলে থাকি যে 4টি পার্লামেন্টারি ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক, অ্যাকচুয়ালি হয়েছে 3টি। আর একটি, এটাকে তত্ত্বাবধায়ক বলা যাবে না, এটা অন্য ফর্মের একটা গভর্নমেন্ট ছিল।
বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে নোবডি অ্যাবভ দ্য ল, আর আইনটা হবে জনগণের জন্য। জনগণের প্রয়োজনে সংবিধান কোনো ঐশী গ্রন্থ নয়। এটা যে কোনো সময় পরিবর্তন করা যাবে জনগণের প্রয়োজনে। এটা সারা এই পর্যন্ত কতবার এই আমেরিকায়ও কনস্টিটিউশন অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে জনগণের প্রয়োজনে। সুতরাং আওয়ামী লীগেরই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারা বলছিলেন আজীবন এই ব্যবস্থা চান। এখন ওনারা ক্ষমতায় গিয়ে এই গণ দাবিকে উপেক্ষা করে গত ২টা টার্ম ওনারা ক্ষমতায় থাকলেন জোর করে, বিনা ভোটে, রাতের ভোটে। এবার রাতের ভোটে বা ডামি ভোটে ওনারা আবার আরেকটি ট্রেড লাইসেন্স করবেন ৫ বছরের জন্য, হুইচ ইজ এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য শুভনীয় নয়। এবং বাংলাদেশের ভাগ্য আকাশে একটা কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন মার্চ মাসে দুর্ভিক্ষ হতে পারে, দুর্ভিক্ষ ঘটাবে বিএনপি। তো সুতরাং উনার কথা থেকেই বোঝা যাচ্ছে, ইতিমধ্যেই আপনি যথাযথভাবে বললেন যে দেশে আলু কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না। দেশ অলরেডি আমরা একটা দেউলিয়া দিকে চলে যাচ্ছি। সুতরাং আয়ের চেয়ে বেশি হলে কি অবস্থা হতে পারে সাধারণ মানুষের, এটা বিবেচনায় রাখতে হবে। এবং ৭ তারিখে ডামি নির্বাচনে আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি যেমনটি বলেছিলেন যে আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন এই বুটে আপনাদের যাওয়া উচিত কিনা। এই বুটের হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ডামি নির্বাচনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো পঙ্গু করে দেওয়া হচ্ছে। এমনি দেশের অর্থনীতিতে একটা ক্রাইসিস চলছে। সুতরাং দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন, অনুষ্ঠানটি আপনারা একটা অসময়ে করেছি। আমি আবার ওই অনুষ্ঠানটি আবার আমরা একটু পরে আবার রিলাইভ করব। তো আপনারা আপনাদের জায়গা থেকে শেয়ার দিবেন, যেহেতু অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব অত্যন্ত সুন্দর আইনি কথাগুলা বলছেন, অসাধারণ কথা বলছেন, সাংবিধানিক কথা বলছেন। একবারে সংবিধানের ভিত্তি থেকে আজ পর্যন্ত কতগুলো আইনি ব্যত্যয় ঘটেছে সবগুলো উনি বলছেন। রাষ্ট্রের অর্গান সম্পর্কে বলছেন, রাষ্ট্রের এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সম্পর্কে বলছেন। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ টক শো। আপনারা এই বিষয়গুলো সবাইকে, জনগণকে জানানোর জন্য আপনারা শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।